বীরবলের হাসির গল্প। জহুরি বাদশাহ। গরমের দিনে বাদশাহ আকবর তাঁর বন্ধু বান্ধবদের নিয়ে শিকার করতে বেরিয়েছেন। ঘোড়ার পিঠে তাঁরা মাইলের পর মাইল শিকারের আশায় জঙ্গলের পথে ঘুরে ঘুরে এমনই ভাগ্য যে সেদিন একটি শিকারও জোটাতে পারলেন না। ইতিমধ্যে তাঁরা খুব তৃষ্ণার্ত হয়ে পড়লেন, কিন্তু কাছে পিঠে কোনো জলাশয় না দেখতে পেয়ে শেষে সম্রাট তাঁর বন্ধুদের বললেন, চলো আমরা কাছাকাছি একটা কোনো গ্রামে যাই। এখানে জলের কোনো আশাই নেই, চলো গ্রামে জল খেয়ে আসি। গ্রামের উদ্দেশ্যে যেতে যেতে বাদশাহ হঠাৎ দেখতে পেলেন একটি ছেলে মাথায় কাঠের বোঝা নিয়ে যাচ্ছে। ছেলেটির বয়স বেশি নয়। কাছে এসে আকবর ঘোড়া থামিয়ে ছেলেটির কাছে জানতে চাইলেন আশেপাশে কোনো জল খাওয়ার মতো পুকুর আছে কিনা। তাঁর দলের লোকেদের ভীষণ জল তেষ্টা পেয়েছে, জল না হলেই নয়। ছেলেটি উত্তর দিল তার বাড়ির পাশেই একটি পুকুর আছে। সে সোৎসাহে সেই বিদেশীদের সেখানে নিয়ে যেতে চাইল। আকবর এবং তাঁর বন্ধুরা ছেলেটির সঙ্গে যেতে রাজি হয়ে গেলেন আনন্দে, এবং বাদশার এক সাথী তাঁর ঘোড়ার পিঠে তুলে নিলেন ছেলেটিকে তাড়াতাড়ি পৌঁছবার জন্য। ছেলেটি পথ দেখিয়ে ঘোড়া চালাতে বলল। পুকুরে যাওয়ার পথে আকবর ছেলেটির মুখের দিকে তাকিয়ে ছেলেটির বুদ্ধিদীপ্ত মুখ দেখে এবং তার সুঠাম শরীর দেখে স্নেহভরে তার নাম জিজ্ঞাসা করলেন। ছেলেটি নিজের নাম না বলে আকবরকে পাল্টা প্রশ্ন করল, আগে আপনার নাম কি শুনি? আগে আপনার নাম শুনে তবে আমার নাম বলবো। আকবর বিস্মিত ও হতবাক হয়ে গেলেন। এত বড় দুঃসাহস এর আগে তো কেউ কখনো তাঁর সামনে দেখায়নি। রাগত স্বরে বাদশাহ ছেলেটিকে বললেন, আমি কে তুমি জানো কি? একগাল হেসে ছেলেটি তাকে জিজ্ঞাসা করল, আমি কে আপনি জানেন কি? না, আকবরের উত্তর। আমার উত্তর একই। এতটুকু ছেলের মুখ থেকে এই উত্তর বেরুল। বাদশারও বিস্ময়ের সীমা রইল না। সত্যি ছেলেটার সাহস ও বুদ্ধি আছে। কিছুক্ষণের মধ্যে সেই পুকুরের পাড়ে এসে পৌঁছতেই ছেলেটি ঘোড়া থেকে নেমে নিজের বাড়ি গিয়ে একটি বালতি ও গেলাস এনে পুকুর থেকে জল তুলে বাদশাহ ও তাঁর লোকেদের তৃষ্ণা নিবারণ করল। খুশি হয়ে আকবর তখন তাঁর হাতের আংটিটা খুলে ছেলেটির হাতে পরিয়ে দিয়ে বললেন, এই আংটিটা তোমাকে আজ উপহার দিলাম। এই আংটি প্রমাণ করবে আমি কে। আংটির উপর সম্রাটের প্রতীক চিহ্ন দেখে ছেলেটি অপার বিস্ময়ে নির্বাক হয়ে চেয়ে রইল। যখন তুমি খুব বড় হবে তখন তুমি দিল্লিতে রাজসভায় আসবে এবং সেখানে আমাকে দেখতে পাবে। এই কথা বলেই আকবর বন্ধুদের নিয়ে ঘোড়া ছুটিয়ে চলে গেলেন সেখান থেকে। এই ঘটনার অনেক দিন পরে ছেলেটি যখন 15 বছরে পড়ল, তার কাকা তাকে একদিন বললেন, মহেশ, তুমি এখন বড় হয়েছ, তোমার ভাগ্য গড়ে তোলার জন্য তুমি দূর দেশে যাও। তোমার বাবা নেই। তোমার বাবার অবর্তমানে তোমাকে আমি এই উপদেশই দিলাম, তুমি বুদ্ধি ও সততার দ্বারা উপার্জন করতে চেষ্টা করো। তোমার মায়ের দুঃখ ঘোচাও ও গাঁয়ের গর্ব হও। কাকার এই শুভেচ্ছা বাণী শুনে মহেশের হঠাৎ মনে পড়ল সম্রাটের কথা। সে কাকাকে বললে, আমি দিল্লিতে যাব,
সম্রাট আকবরের দরবারে। তিনি আমাকে যেতে বলেছিলেন বড় হলে। মহেশকে ছেড়ে থাকতে হবে বলে তার মার ভীষণ মনোকষ্ট হল। মহেশ মাকে বুঝিয়ে সম্রাটের দেওয়া আংটিটা তাঁর হাতে দিয়ে বললে, মা, আংটিটা তোমার কাছে থাকলে আমার কথা মনে পড়বে, আমার জন্যে তোমার কোনো দুঃখ হবে না। মাকে অনেক প্রকার আশ্বাস দিয়ে শান্ত করে সে। এই কথা বলে ভগবানের নাম করে সে বেরিয়ে পড়ল। দিল্লিতে পৌঁছয় মহেশ। সোজা বাদশার দরবারের কাছে এসে দারোয়ানকে পুরস্কারের প্রতিশ্রুতি দিয়ে সে দরবারে ঢোকার সুযোগ করে নিল। দরবার কক্ষের বিচিত্র শোভা মহেশের চোখকে ধাঁধিয়ে দেয়। ঘোর কাটার অল্পক্ষণ পরেই তার নজরে পড়ল সোনার সিংহাসনের ওপর বসে আছেন সেই আগের দেখা বাদশাহ আকবর। মহেশ শুনতে পেল বাদশাহ সভাসদদের জিজ্ঞাসা করছেন, পৃথিবীতে সবচেয়ে সুন্দর ফুল কি? সভাসদদের মধ্যে থেকে কেউ বলল গোলাপ, কেউ বলল পদ্মফুল, কেউ বলল জবা, আবার কেউ বলল চন্দ্রমল্লিকা। মহেশ নিঃসংকোচে সোচ্চার হয়ে উঠল, কাপাস ফুল হুজুর। সভাসদরা তো হেসে উঠল গেঁয়ো পোশাক পরা এই ছেলেটির উদ্ভট কথা শুনে। তারা বলল, তুলোর গুটির না আছে রূপ, না আছে গন্ধ, সে কিনা সুন্দরী। আকবর অবাক হন ছেলেটির এই উত্তর শুনে। কৌতূহলী হয়ে ছেলেটিকে তার এই উত্তর সপ্রমাণ করতে বললেন তিনি। মহেশ যুক্তি দিল, কাপাস ফুল থেকে সূক্ষ্ম মসৃণ কাপড় তৈরি হয়। মসলিন সবচেয়ে ভালো চিকন কাপড়, আর স্ত্রীলোকের ওড়না এই কাপাস ফুল থেকেই হয়। পাল তোলা মেঘের মতো হালকা এবং পেখম ছড়ানো সাদা ময়ূরের মতো সুন্দর এই কাপাস ফুল অন্য যে কোনো ফুলের চেয়ে আনন্দ দিতে পারে সবচেয়ে বেশি। এর জন্যই দৃষ্টিনন্দন এবং আনন্দের কারণ কাপাস ফুলই সবচেয়ে সুন্দর। ছেলেটি সরল যুক্তিতে খুশি হয়ে আকবর তার নামধাম জিজ্ঞাসা করে সবকিছুই জানতে পারলেন। ছেলেটি আগে যেদিন দেখা হয়েছিল সেদিনের সমস্ত কথা সম্রাটকে বলতে ভুল করল না। বাদশাহ তার মুখে সব কথা শুনে চিনতে ভুল করলেন না অসামান্য ছেলেটিকে। বললেন, তুমি আমার কাছে আসায় আমি খুব খুশি। আমার এখন ইচ্ছা তুমি এখানেই থাকো, আর আজ থেকে আমি তোমাকে বীরবল বলে ডাকব, যার অর্থ জ্ঞানী। তোমার মতোই আমি একটি নির্ভীক ছেলে খুঁজছিলাম, তুমি রাজি তো? কৌতুক। বীরবলকে দরবারে ঢুকতে দেখেই আকবর বললেন, এসো বীরবল, আমি তোমার মুখে কৌতুককণা শুনে আনন্দিত হবার জন্যই অপেক্ষা করছিলাম। বীরবল কুর্নিশ করে সহাস্যে বললেন, খুবই কৌতুককর সংবাদ হুজুর। কোন ফুলে মৌমাছি বসে না? বাগানে পায়চারি করতে করতে একদিন আকবর হঠাৎ বীরবলকে প্রশ্ন করলেন, কোন ফুলে মৌমাছি বসে না বলতে পারো বীরবল? বীরবল সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, চাঁপা ফুলে মৌমাছি বসে না সম্রাট। কেন? ওর গন্ধ যেমন মিষ্টি তেমনি উগ্র, মৌমাছি বসলে জ্বলে পুড়ে পালায়। ফুলের জগতে যেমন চাঁপা, বাদশাহ সুলতানের জগতে তেমনি আপনি স্বয়ং নিজে হুজুর। সম্রাট ভারী খুশি হলেন বীরবলের উত্তরে। 3টি প্রশ্ন। বাদশাহ একদিন বললেন, তোমাকে 3টি প্রশ্ন করব, তার যথাযথ উত্তর দাও। বলুন জাহাপনা। সম্রাট প্রশ্ন করলেন, সুপারি কখন পচে? রুটির ছালটা কখন পুড়ে যায়? ঘোড়া ছুটতে ছুটতে হঠাৎ থমকে দাঁড়িয়ে যায় কেন? বীরবল বললেন, একটি কথায় 3টেরই জবাব দিতে পারি জাহাপনা। ওরা যখন কেউ আগের অবস্থায় ফিরে আসতে পারে না তখনই এই দশা হয়। উত্তর শুনে সম্রাট পুলকিত হয়ে উঠলেন।
অল্প বিস্তর পারি। কথায় বলে বাপকা বেটা। রসবোধে বীরবলের পুত্রকন্যা স্ত্রীও কম বেশি বীরবলের মতো রসিক ছিলেন। বীরবল একদিন তাঁর ছোট মেয়েটিকে নিয়ে বাদশার প্রাসাদে এসেছিলেন। বাদশাহ মেয়েটিকে কোলে নিয়ে আদর করে জিজ্ঞেস করলেন, তুমি কথা বলতে পারো? মেয়েটি মাথা নেড়ে বলল, হ্যাঁ পারি, তবে অল্প বিস্তর পারি, বেশি পারি না। বাদশাহ বুঝতে না পেরে জিজ্ঞেস করলেন, অল্প বিস্তর মানে? মেয়েটি মাথা নেড়ে উত্তর দিল, যারা আমার চেয়ে বড় তাদের চেয়ে আমি অল্প বলতে পারি, আর যারা আমার চেয়ে ছোট তাদের চেয়ে বিস্তর কথা বলতে পারি। বাদশাহ খুশি হয়ে মেয়েটিকে অনেক বকশিশ দিলেন। বাদশাও যে খুব রসিক ছিলেন। বাদশার দাড়ি টানা। একদিন বাদশাহ রাজপ্রাসাদের হারেমে বসেছিলেন। এমন সময় বেগম এসে নাতিকে বাদশাহের কোলে তুলে দিলেন। শিশুটি ক্রীড়াচ্ছলে সম্রাটের দাড়ি নিয়ে খেলা শুরু করে দেয়। সম্রাটও মনের আনন্দে শিশুর ক্রীড়া উপভোগ করছিলেন। কিছুক্ষণ পর সম্রাট হারেম থেকে বেরিয়ে এসে দরবারের পথে বীরবলকে দেখতে পেলেন। তাকে দেখতে পেয়ে সম্রাট বললেন, বীরবল, বলো দেখি আমার দাড়ি টানে যে তাকে কি সাজা দেওয়া যায়? বীরবল প্রশ্নের ধরন শুনে খুব ক্ষিপ্রতার সঙ্গে বললেন, জাহাপনা, ওকে মিঠাই মন্ডা খাওয়ার সাজা দেওয়া উচিত। জবাব শুনে বাদশাহ কৌতুক উপভোগ করে বীরবলকে আলিঙ্গন করলেন। সুখী মানুষ কে? যমুনা নদীর নির্জন প্রশস্ত ঘাটের সোপানে বসে বাদশাহ অস্তগামী সূর্যকে দেখছেন আর ভাবছেন, সুখী মানুষ কে বীরবল? বীরবল জবাব দিলেন, কোনো জীবিত মানুষই সুখী নয় সম্রাট, সকলেই অসুখী। সম্রাট প্রশ্ন করলেন, কেন বলো তো? বীরবল বললেন, দুঃখীদের কথা ছেড়ে দিচ্ছি, কিন্তু সুখী মানুষ যারা, তাদের মনে সবসময় এই অস্বস্তি, পাছে তাঁরা দুঃখ পায়। কখন কোন পথে বিপদ আসবে তাই ভেবে তাদের মনে সুখ নেই। সুখী যাদের দেখছেন, কেউ তারা সুখী নয় সম্রাট। সুখ মৃত্যুর পরে, সব ভয় ভাবনার শেষ। কীর্তি রেখে হাসি মুখে চলে যাওয়াই সকলের বড় সুখ জাহাপনা। কীর্তি ছাড়া সুখ হয় না। সম্রাট প্রশান্ত দৃষ্টিতে চেয়ে রইলেন বীরবলের দিকে। আজব অঙ্ক। রাজদরবারে বসে সম্রাট একদা হঠাৎ সবাইকে প্রশ্ন করে বসলেন, 27 থেকে 9 বাদ দিলে কত হয় বলুন তো দেখি। পারিষদগণ সকলেই সমস্বরে বলে উঠলেন, আজ্ঞে 18 হুজুর। সম্রাট তাকালেন বীরবলের দিকে। পলকের মধ্যে বীরবল হিসাব করে বলে উঠলেন, 27 থেকে 9 বাদ গেলে কিচ্ছু থাকে না জাহাপনা, শুধু শূন্য থাকে হুজুর। আকবর বললেন, বেশ, বুঝিয়ে দাও তোমার শূন্য উত্তর। বীরবল বললেন, সম্রাট, মোট 27টি নক্ষত্রপুঞ্জ আছে সৌরবিশ্বে, কিন্তু বর্ষাকালে তাদের মধ্যে 9টি মাত্র দরকার হয়, বাকিগুলি অকেজ। সেই জন্য এই ঋতুতে ওদের অস্তিত্বও নেই, অতএব শূন্যই বলা উচিত। সেদিন সম্রাটের কাছে বীরবল প্রচুর উপহার পেয়ে গেলেন। সকলেই ভাবে আমি চালাক। বাদশাহ আকবর একবার নিজের প্রাসাদের পাশে একটি সরোবর খনন করে দিল্লির বিখ্যাত বিখ্যাত বিদ্বান ব্যক্তির কাছে একটি করে শূন্য কলসি পাঠিয়ে দিলেন। বলে পাঠালেন, তাঁরা প্রত্যেকে যেন আজকে রাত্রে অবসর মতো 1 কলসি করে দুধ ওই সরোবরে ঢেলে দিয়ে যান, তাহলেই সরোবরটি দুধ সরোবরে পরিণত হবে, কারও কোনো কষ্ট হবে না। কলসি পেয়ে বিদ্বান বিজ্ঞ ব্যক্তিরা সকলেই মনে মনে ভাবলেন, সকলেই যেখানে 1 কলসি করে দুধ দিচ্ছেন, সেখানে আমি 1 কলসি জল দিয়ে এলে কি আর টের পাচ্ছে। এই ভেবে সবাই রাত্রে নিজেদের অবসর মতো সরোবরে 1 কলসি করে জল ঢেলে দিয়ে এলেন এবং অন্ধকারে যে যার বাড়ি চলে গেলেন।
পরদিন আকবর বাদশাহ দুধ সরোবর দেখার প্রত্যাশায় খুব ভোরে উঠে সরোবরের কাছে গিয়ে দেখলেন সরোবর জলে জলময়। তিনি মুচকি হেসে সেখান থেকে প্রস্থান না করে পারলেন না। কে স্বর্গে যায়, কে নরকে যায়? সম্রাট একদিন প্রশ্ন করলেন, আচ্ছা বীরবল, ঠিক করে বলো তো, মৃত্যুর পরে কে স্বর্গে যায় আর কেই বা নরকে যায়? যদি ঠিক করে বলতে পারো তবে জানব তুমি বুদ্ধিমান। বীরবল একটুখানি ভাবার ভান করে ভেবে বললেন, যে ব্যক্তি মরবে তার বুদ্ধির ওপর সেটা নির্ভর করে জাহাপনা। কে স্বর্গে যাবে, কে নরকে যাবে, বুদ্ধির ওপর মানে? বীরবল বললেন, সম্রাট, স্বর্গ হল বুদ্ধিমানদের জন্য। বুদ্ধিমানরাই জানে মৃত্যুর আগে মানুষের কাছে কেমন করে শ্রদ্ধার পাত্র নিজেকে করা যায়। মৃত্যুর পরেও যে ব্যক্তি ভালোবাসা পায় তারই স্বর্গলাভ ঘটে। আর যার এসবের বালাই নেই সে জাহান্নামের পথ চিনে নরকে যায়। সম্রাট নিশ্চুপ, মুখে হাসির রেখা। এবার নিশ্চয়ই হার মানবে। একদিন সম্রাট বেশ হাসি মুখে বীরবলকে কাছে ডেকে বললেন, তোমাকে একটা কথা বলবো বলবো বলেও সময় করতে পারছি না। কয়েকদিন থেকেই একটা কথা ভাবছি। একটা কথা মানে একটা প্রশ্ন আর কি। কি প্রশ্ন বলুন হুজুর? আমার বিশ্বাস তুমি নিশ্চয় হার মানবে। তোমাকে হার মানতেই হবে। বীরবল বললেন, আপনার সামনে তো কোনোদিনই জয়ের গৌরব করিনি সম্রাট। আমি আশ্রিত দিনহীন, আমার আবার জয় পরাজয় কি হুজুর? বাদশাহ হাসি মুখে বললেন, এই জন্য তোমাকে এত ভালোবাসি। যাক, সূর্যের আলোয় সব জিনিসই দেখা যায়, কিন্তু বলতে পারো এমন কোন বস্তু আছে যা সূর্যের আলোতেও দেখা যায় না? যদি বলতে পারো তবে জানব তুমি খুব বুদ্ধিমান। অন্ধকার, বীরবল সঙ্গে সঙ্গে জবাব দিলেন। সম্রাট বীরবলের মুখে উত্তরের কথা শুনে যারপরনাই মুগ্ধ ও বিস্মিত হলেন, এই ভেবে যে বুদ্ধিমান ব্যক্তি ছাড়া সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া কত কঠিন কাজ। সম্রাট খুব আনন্দিত হলেন। দিল্লিতে কাকের সংখ্যা কত? একদিন আকবর ও বীরবল বসে বসে গল্প করছিলেন। হঠাৎ আকবর প্রশ্ন করলেন, দিল্লি শহরে কত কাক আছে বলতে পারো বীরবল? অদ্ভুত এই প্রশ্নটি শুনে বীরবল সঙ্গে সঙ্গে বললেন, জাহাপনা, বর্তমান শহরে 9,09,999টা কাক আছে। আপনি নিজে অথবা অন্য লোক দিয়ে গুণে দেখতে পারেন যদি আপনার সন্দেহ হয়। আর যদি দেখেন এই সংখ্যা থেকে কিছু কম কাক আছে, তাহলে বুঝবেন দিল্লির আশেপাশে বন্ধুদের সঙ্গে তারা বেড়াতে গেছে। আবার যদি দেখেন ওই সংখ্যা থেকে বেশি কাক আছে, তাহলে জেনে রাখবেন তাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনেরা অন্য এলাকা থেকে তাদের দেখতে বা দিন দুনিয়ার মালিককে সেলাম জানাতে এসেছে। বীরবলের উত্তর শুনে আকবর নির্বাক হয়ে রইলেন। তিনি আর বীরবলকে কাকের সংখ্যা সম্বন্ধে কোনো উচ্চবাচ্যই করলেন না। যদি বেশি কিছু বলেন, হয়তো বীরবল এমন সব কথা বলবে যার উত্তর দেওয়াও ভার হবে। যাকে নিত্য দেখা যায় তার হিসাব কেউ রাখে না। একদিন বাদশাহ বললেন, বীরবল, তুমি তো রোজই তোমার স্ত্রীকে দেখো। তিনি তাঁর প্রত্যেক হাতে কগাছা করে কাচের চুড়ি পরে আছেন বলতে পারো? বীরবল চিন্তায় পড়লেন। কিন্তু আন্দাজে কিছু বললে চলবে না, নির্ভুল বলতে হবে। তিনি খানিক ভেবে ধীরে ধীরে বললেন, সম্রাট, আমি আমার স্ত্রীকে রোজই দেখি বটে, কিন্তু আপনি আপনার দাড়িতে রোজ হাত বুলান অন্তত 100 বার। আপনার দাড়িতে কগাছা চুল আছে বলতে পারবেন কি হুজুর? সম্রাট বললেন,
দাড়ির চুল অগুন্তি, কিন্তু হাতের চুড়ি তো অগুন্তি নয় বীরবল। বীরবল বললেন, সম্রাট, আমার বেয়াদপি মাফ করবেন। আপনি প্রাসাদের ওই সিঁড়ি দিয়ে দৈনিক ওঠানামা করেন, বলতে পারেন সিঁড়িটিতে ঠিক কয়টি ধাপ আছে? আকবর বললেন, কই, কখনো গুণে দেখিনি তো। বীরবল এবার জবাব দিলেন, তাহলেই বুঝুন হুজুর, যা নিত্যই দেখা যায় কিংবা ব্যবহৃত হয় তার হিসেব অনেকেরই জানা নেই। গৃহিণীর হাতের চুড়ি রোজই কমছে বাড়ছে, তিনি হিসাব রাখেন না, আমি কি করে বলবো হুজুর? বাদশাহের মুখে আর কথা সরল না। তিনি বীরবলের মুখের দিকে তাকিয়ে হেসেই ফেললেন। কথা নয়, শুধু কাজ। একদা সন্ধ্যাবেলা সম্রাট এবং তাঁর একান্ত বিশ্বস্ত দেহরক্ষামন্ত্রী বীরবল নগরের প্রাকারের সংযোগস্থলে একটি গম্বুজের মধ্যে বসে রাজ্যের শাসন সম্বন্ধে নিভৃতে গভীর আলোচনা করছিলেন। নিচের দিকে প্রাকারের বাইরে নগরের লোক চলাচল হচ্ছিল। ঠিক সেই সময় তাঁদের চোখের সম্মুখেই একটা মস্ত হইচই উঠল। দুজনেই গলা বাড়িয়ে দেখলেন, কয়েকজন দস্যু মিলে জনৈক বণিককে পথের মাঝখানে আক্রমণ করে তার ধনরত্ন লুণ্ঠন করছে। বণিক চিৎকার করে উঠল সম্রাটের দিকে তাকিয়ে, সম্রাট, ধর্মাবতার, আপনার চোখের সামনে আমার সর্বস্ব লুঠ করে ওরা চলে যাচ্ছে, কিন্তু আপনি আমাকে রক্ষা করছেন না কেন সম্রাট? তাকে হাউ হাউ করে কাঁদতে দেখে সম্রাট অতি ব্যথিত এবং ক্রুদ্ধ হলেন। ধমক দিয়ে বীরবলকে বললেন, প্রজার ধনপ্রাণ রক্ষার দায়িত্ব তোমার না বীরবল? চোখের ওপরে এই ঘটনা ঘটছে, একে তুমি কি বলতে চাও? তোমার আজকাল এত অধঃপতন হয়েছে বুঝতে পারিনি, এর কারণ কি? বীরবল একেবারে চুপ। ক্রোধে ও উত্তেজনায় বাদশা ঠকঠক করে কাঁপছেন। পুনরায় বললেন, যখনই তোমার কাছে কিছু জানতে চেয়েছি তুমি আশ্বাস দিয়ে বলেছ যে সব ঠিক আছে। এখন বেশ বুঝতে পাচ্ছি আমাকে তুমি এতকাল ধরে অন্ধকারে রেখেছ। রাজ্যের প্রকৃত অবস্থা আমাকে জানতে দাওনি। রাজ্যের এমন দুরবস্থা আমি ঠিক বুঝতে পারিনি। তোমার এখনই পদত্যাগ করা উচিত। মাথা হেঁট করে বীরবল তিরস্কারগুলি শুনে গেলেন। তারপর এক সময় মুখ তুললেন, দৃঢ় কণ্ঠে বললেন, সম্রাট, প্রবাদ আছে, আলোর নিচেই সব সময় অন্ধকার। আপনি মোঘল রাজবংশের সর্বাপেক্ষা উজ্জ্বল আলো। আপনি বসে রয়েছেন গম্বুজের উপর, নিচের তলাটা তাই অন্ধকার। দস্যুরা অন্ধকার পেয়েই ডাকাতি করছে। বীরবলের হুকুমের আগেই ভ্রাম্যমান অশ্বারোহীর দল ডাকাতের পিছনে পিছনে ছুটে তাদেরকে ঘেরাও করে বীরবলের কাছে ধরে নিয়ে এলো। সম্রাট তাঁর দেহরক্ষা মন্ত্রীর এই দ্রুত কর্মতৎপরতামূলক ব্যবস্থা লক্ষ্য করে মুগ্ধ ও অভিভূত হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, বীরবলের কাজের কতখানি দায়িত্ব। গাধাও তামাক ছোঁয় না। সম্রাট তামাক খায় না এবং ধূমপান করেন না, একথা বীরবলের জানা ছিল। একদিন তাঁরা দুজনে রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে সবুজ মাঠের দিকে তাকিয়েছিলেন। সেখানে তামাকের চাষ করা হয়েছে। হঠাৎ চোখে পড়ল একটা গাধা তামাক জমিতে একা দাঁড়িয়ে আছে। বীরবল তামাক খান, সম্রাট একথা ভালোভাবে জানতেন। সম্রাট বললেন, দেখেছ বীরবল, এমনকি গাধা সেও কিন্তু তামাক ছোঁয় না। বীরবল বললেন, আজ্ঞে হ্যাঁ সম্রাট, আরও কোনো জন্তু আছে যারা তামাক ছোঁয় না স্বাদ না জেনে, ঘ্রাণটুকুই সম্বল করে। সম্রাট এই বাক্যবাণের আঘাতে হেসে উঠে বীরবলকে আলিঙ্গন না করে পারলেন না। গা চাটাচাটি। সম্রাট মাঝে মাঝে বীরবলের উপস্থিত বুদ্ধি পরীক্ষা করতেন। সম্রাট একদিন ডাকলেন, শোনো বীরবল। বীরবল কাছে এলেন।
সবিনয়ে বললেন, আজ্ঞা করুন হুজুর। কাল রাত্রে ঘুমের ঘোরে আমি একটি ভারী মজার স্বপ্ন দেখেছি হে। বীরবল তৎক্ষণাৎ বললেন, আশ্চর্য হুজুর, আমিও একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি কাল রাত্রে। সেই কথা বলার জন্য আপনার কাছে আসা। সম্রাট বললেন, আগে আমারটা শোনো, সে ভারী মজা। স্বপ্নে দেখলুম আমি পা পিছলে পড়ে গেলুম দুধের এক চৌবাচ্চায়। ঠিক তারপরেই দেখলুম তুমিও টাল খেয়ে পড়ে গেলে। কোথায় বুঝতে পারছ? বীরবল বললেন, আজ্ঞে না হুজুর। সম্রাট বললেন, ভাবলেও গা ঘিন ঘিন করে। তুমি হঠাৎ পড়ে গেলে এক নোংরা পচা পাঁকের মধ্যে। আমার কপাল মন্দ ছাড়া কিছুই নয় হুজুর। আকবর এবার বললেন, তোমার স্বপ্নটি কি প্রকার বলো তো দেখি। বীরবল বললেন, সেটা প্রায় আপনারই মতন, তবে একটু ভিন্ন ধরনের। বলতে আমার কেমন কেমন বোধ হচ্ছে হুজুর। কিরকম? বীরবল বললেন, স্বপ্নে দেখলুম আপনি আমার গা চাটছেন এবং আমিও আপনার গা চাটছি। মন্ত্রী স্বপ্ন কথা শুনে অপমানে সম্রাটের মাথা একেবারে হেঁট, কিন্তু এ নিয়ে নালিশ জানাবার উপায় একেবারে নেই। বীরবলের উপস্থিত বুদ্ধি দেখে সম্রাট কিন্তু মনে মনে খুবই আনন্দিত হয়েছিলেন।